কেন এসেছো তুমি? যাও না, কাল সারা রাত যার সাথে প্রেমালাপ করেছো তার কাছে যাও। বাজে বকো না। মাথায় তো এক বিন্দু পরিমাণও ঘিলু টিলু নেই, আছে শুধু সন্দেহ। চলো, তোমার সাথে আমার অনেক কথা আছে। যাব না, তুমি চলে যাও, বদমেশ কোথাকার। জান্নাত ফুঁসে ওঠে, জোরে ধাক্কা দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে। আহির চট করে একটা রিক্সা রেখে নেয়। তারপর জান্নাতকে বলে, চুপচাপ উঠো, বেশি বক বক করবে না, একটা আছাড় মেরে ভর্তা বানিয়ে ছাড়বো। বলছি না চলে যাও তুমি, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আহির অনেক করে বোঝানোর পরও যখন দেখলো জান্নাত নাছোড় বান্দা মতো জেদ করছে, তখন চারপাশ ভালোভাবে দেখেই নিজের দু হাতে জান্নাতের কোমর চেপে ধরে জোর করে রিস্কায় উঠালো। ইতিমধ্যে জান্নাত ছাড়ার জন্য ধস্তাধস্তি শুরু করে দিয়েছে। রেগে আহিরের চুল ধরে জোরে সোরে টেনে দিল। আহিরও কম না, রিস্কার হুড তুলে বাম হাতে কোমর খামছে ধরে বসে রইল। এরপর চুলের মাঝে মুখ ডুবিয়ে বলল, সব সময় রাগ করো কেন? আর একবার রাগ করলে বিয়ের আগে বাসর সেরে ফেলবো বলে দিলাম। সব জোর করে আদায় করে নিব আমার সোনা। জান্নাতের স্পন্দন থমকে গেল। সবকিছু এলোমেলো হয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল। রাগ করতে গিয়েও কিছু বলতে পারল না। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে। আহির জান্নাতের গালে চুমু খেলে বলল, চলো না যান, বিয়ে করে নেই। এই দূরত্ব মিটে যাক। তুমি আমি মিল হয়ে যাই এক। তোমার সকল লোমকূপে আমার ছোঁয়া পাক। ভালোবাসাগুলো বিয়ের পর তরতর করে আরও বাড়বে। সবসময় তোমাকে আমি আমার ভালোবাসায় ডুবিয়ে রাখবো। এহেন কথায় রীতিমতো জান্নাতের কান থেকে ধোঁয়া বের হচ্ছে। ঠোঁট কামড়ে চোখ খিচে বাম হাত শক্ত করে আহিরের শার্ট খামচে ধরল। নাকে টপ টপ করে পানি ঝরছে। এতটা কাছে আসলে জান্নাতের প্রাণ যায় যায় অবস্থা। বিয়ের পর যখন মিশে একাকার হবে তখন কি উপায়? মুখে কোনো কথা আসে না। বহু কষ্টে উচ্চারণ করলো জান্নাত। তোমার মতো বদমেশ লোককে আমি জীবনও বিয়ে করব না। মুখে ফুটলেও আহিরের দুষ্টু হাসি। ঠোঁট টিপে হেসে বলল, তোমাকে সামলাতে এই অধিকারই লাগবে, বাকি সব দুধ ভাত। জান্নাত মাথা নিচু করে আছে, তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। এই অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো আহির। জান্নাতের কাছে ওর হাসি সহ্য হলো না। কেমন কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগলো। ইচ্ছে মতো কিল ঘুষি দিয়ে হাজারটা গালি দিয়ে ক্ষান্ত হলো। আহির হাসতে হাসতে বলল, এত হাত চলে কেন? একটু আদর সহ দিতে পারো, নাকি বিয়ের পর দিবে বলে সব জমিয়ে রাখছো? ঠিক আছে, প্রতি রাতেই চলবে অফুরন্ত আদর সোহাগ। তোমাকে একটু ঘুমাতে দিব না? আমার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে সোনা। তুষারকে বাসায় আসতে দেখে আমিনা বেগমের খুশি দেখে কে। খুশিতে মন ভরে আদর করলো। তুষি এসব দেখে অভ্যস্ত হয়ে গেছে। ফোঁস করে নিঃশ্বাস নিয়ে রুমের দিকে রওনা দিল। যেখানে তাকে জিজ্ঞেস করবে কেমন পরীক্ষা দিলে, তা না, কেমন ভাইপোকে পেয়ে সব ভুলে গেছে। দরজা হালকা ভিজিয়ে ঘড়ি চুলের বেনুনি খুলল। এরপর ড্রেস চেঞ্জ করার জন্য বাথরুমের দিকে পা বাড়াতে তুষার হুড়মুড় করে রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। হনহন করে তুষির অতি নিকটে এসে এক অস্বাভাবিক কাজ করে বসল। তুষি কিছু বুঝে ওঠার আগেই তুষার দু হাতে ওকে নিজের কাছে এনে তুষির গলার সেই কালো চকচকে তিলে অচিরেই নিজের দাঁত ধ্বংসনে রক্ত লাল করে দিল। হালকা ব্যথায় কুকিয়ে ওঠে তুষি। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তুষার অনেকটা সময় দাঁত চেপে কামড়ে দিয়ে সরিয়ে দেয় তুষিকে। বাম হাত গলায় দিয়ে তুষি দেখতে পেল হালকা রক্ত বেরিয়ে এসেছে। হাত দিয়ে ঠোঁট মুছে জোরে শ্বাস নিয়ে বলল তুষার, এভাবে সেজে গুজে পরীক্ষা দিতে গেলি কেন? শাস্তিটা কেন দিলাম তা নিজে নিজে খুঁজে নিস। গেটের ভেতরে ছেলেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, তাই না? রাবিশ। আর কোনোদিন ছেলেদের সাথে কথা বলতে দেখলেও দুইবার আর কোনোদিন ছেলেদের সাথে কথা বলতে গেলেও দুইবার চিন্তা করবি। তুষি ঢোক গিলে কাপা কাপা পা নিয়ে আয়নার কাছে যায়। হাত সরাতেই দেখতে পায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। তখনই কান্না পেয়ে যায় ওর। বাইরে গেলে সবাই কী ভাববে? তুষারের দিকে তাকিয়ে রাগে দুঃখে বলে, শয়তানের শয়তান, কি করলি তুই? খারাপ লোক, সামনে থেকে যা তুই। আমাকে বুঝিয়ে বলে হতো না? বোঝার মতো মেয়ে তো তুই না, তাই এই দাগ যতবার দেখবি ততবারই মনে পড়বে আমার কথা। তুষি রীতিমতো ফুঁসে। তুষির সামনে এসে আলতো করে নাকে নাক ঘষে দেয় তুষার। কপালে চুমু খেয়ে বলে, আমাকে রাগিয়ে দিস কেন সব সময়?
লক্ষ্মী মেয়ের মতো থাকতে পারিস না? তাহলেই তো আদরে আদরে ডুবিয়ে রাখি। 10টা না, 5টা না, একটা মাত্র ফুপিকা বাচ্চা, রাজাকারের বংশধর। তুষি নাক টেনে অবরত কাঁদছে। তুষার দু হাতে গাল মুছিয়ে দিয়ে নিজের খাস কাটা দাড়ি দিয়ে তুষির গাল চেপে ধরে। ব্যথা পেয়ে তুষি রেগে তাকায় ওর দিকে। তুষার ঠোঁট টিপে হেসে ওঠে। তুষি, তোর গলায় এটা কিসের দাগ? জান্নাত তুষির আগাগোড়া নিক্ষেপ করে সন্দেহিনী দৃষ্টিতে তাকিয়ে এ কথা বলে। জান্নাতের কথায় তুষি হক চুকিয়ে যায়। ভয়ে তাড়াহুড়ো করে পেছনের খোলা চুল সামনে এনে ঠিকঠাক করে। এরপর আমতা আমতা করে বলে, অ্যালার্জি আপু, রাতে বেগুন ভাজি খেয়েছিলাম, চুলকে এমন হয়েছে। কি সত্যি বলছিস? তুষি কথাটি ঘোরানোর জন্য ঘন ঘন মাথা দুলিয়ে বলে, আরে সত্যি আপু, বাদ দাও তো এসব। আহির বলদের কি খবর তাই বলো। আহিরের নাম শুনে মুখ বাঁকায় জান্নাত। গাল ফুলিয়ে জবাব দেয়, ব্রেকআপ করে দিয়েছি ওই বদমেশের সাথে। আমাকে কিভাবে জ্বালানো যায় সেই হিসাবই সারাক্ষণ কষতে থাকে। তুষি খিলখিলিয়ে হেসে বিছানায় গড়াগড়ি খায়। জান্নাত রাগে ফোঁস করতে করতে তুষির পিঠে কয়েক ঘা বসিয়ে দিল। তুষার সকালের নাস্তা ফুপির বাসাতেই করলো। রিমি বায়না ধরেছে আজ কোনোভাবেই তুষার যেতে পারবে না। রিমির এক কথা, পরীক্ষার হলে দুজনকে তুষারই নিয়ে যাবে। তুষি আপাতত চুপ করে নাস্তা করছে। দিন দিন আরও বেশি খ্যাপাটে হয়ে যাচ্ছে তুষারের প্রতি। এখন আর নিজেকে কোনোভাবেই বোঝাতে পারে না। ইচ্ছে করে তুষারের বাচ্চাকে ছিঁড়ে ফেলতে। এই বড় মানুষের জন্যই প্রতিবার সবার কাছে তুষিকে অপদস্থ হতে হয়। লজ্জায় মাথা কাটা যায় তুষির। বাসা থেকে বের হয়ে সিএনজিতে উঠল 3 জন। তুষার হলে দিয়েই আজ বাসায় চলে যাবে। রিমির কথায় সকালের সামনে না করতে পারেনি সে। এভাবে একসময় স্কুলের সামনে গিয়ে পৌঁছালো তারা। তুষার দুজনের উদ্দেশ্যে হাসি হাসি মুখে বলল, প্রতিটা পরীক্ষা ভালো হলে শেষ পরীক্ষার দিন দুজনের জন্য স্পেশাল একটা গিফট আছে। তুষি ভ্রুকুচকে ভাবুক হয়ে বলল, তোমার মতো কিপটে আবার দেবে স্পেশাল গিফট? হাস্যকর। রিমি হেসে দিল। তুষার মাথায় চাটি দিয়ে জবাব দেয়, তোর পরনের 70% জিনিসই তো এই তুষারের দেয়া, এটা ভুলে যাস না। কচু দিয়েছো কচু। তুষি মুখ ভেঙচি কেটে রিমির সাথে গেটের ভেতর চলে গেল। তুষার মৃদু হেসে আলতাফ রহমানকে ফোন করে আসতে বলে নিজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এভাবে কেটে যায় কয়েকটি দিন। পহেলা ফাগুনের প্রথম দিনে জান্নাত উচ্চস্বরে তুষিকে ডাকতে থাকে। চোখে ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে দেয় তুষি। জান্নাতের হাতে থাকা একটি প্যাকেট তুষির পানে বাড়িয়ে বলে, এই নে তুষি, তোর নামে এই পার্সেলটা এসেছে। কি অর্ডার দিয়েছিলি? আমাকে তো বললি না। তুষি হতবাক হয়ে যায়। তার জানা মতে আজ থেকে 1 মাস অবধি সে কোনো পার্সেল অর্ডারই করেনি। ঠোঁট ফুলিয়ে অনেক মনে করার চেষ্টা করে। এরপর জান্নাতের উদ্দেশ্যে বিস্মিত হয়ে বলে, আপু, আমি তো কোনো পার্সেলই অর্ডার করিনি। এটা কে দিয়েছে? তুই দিসনি, কিন্তু তোর নামেই তো এসেছে। যাই হোক, খুলে দেখ। আমি বরং যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আজ কোথায় যাবে আপু? জান্নাত চোখ টিপ মেরে উত্তর দেয়, ভুলে গেছিস আজ কি ভালোবাসা দিবস? আইলের সাথে ম্যাচিং করে কাপল ড্রেস নিয়েছি। রমনায় ঘুরতে যাব দুজন মিলে। যা বাবা, এত দূর যাবে? চাচু যদি জানতে পারে তোমার পিঠের ছাল একটাও আস্ত রাখবে না। জানলে তো। জান্নাত বড় বড় পা ফেলে রেডি হতে চলে যায় নিজের রুমে। তুষি প্যাকেট হাতে বিছানায় বসে আনপ্যাক করে পার্সেলটা। বক্সটা খুলতেই দেখতে পায় একটি টকটকে লাল শাড়ি, সাথে দুজোড়া কাচের রেশমি চুড়ি, একটি গাজরা আর কিছু ম্যাচিং জুয়েলারিও আছে। শাড়িটা মেলে দেখতেই একটা হলুদ রঙের চিরকুট দেখতে পেল। হাত বাড়িয়ে ভাঁজ খুলতেই তুষারের গুটি গুটি হাতের যত্নে করা লেখাগুলো তুষির চোখে পড়ে। তুষু চুন্নি, শাড়িতে সেই কবে দেখেছিলাম মনে পড়ছে না। তোর এই ছন্ন ছাড়া বদমেজাজি বিরক্তিকর আপন মানুষের প্রথম ফাগুনে তার প্রেয়সীর গায়ে লাল টকটকে শাড়ি পরিহিতা রমণীদের মতো বউয়ের রূপে দেখতে ইচ্ছে করছে ভীষণ। আজ সবার কাছে ভালোবাসা দিবস, তবে আমার কাছে পহেলা ফাল্গুন। শুভ পহেলা ফাগুন সুইটহার্ট। আমার মতোই অধমের অবাধ্য ইচ্ছেটা পূরণ কি হবে? হবে হবে, জানি হবে। তাই তো বিয়ের আগে বউ রূপে দেখার লোভ সামলাতে পারলাম না। যাই হোক, অপেক্ষায় থাকবো জান। সামনাসামনি না হোক, ছবিতে মন ভরে দেখবো আজ সব সময় এই বদমেজাজের বুকে।
তুষারের চিঠিতে তুষি বুক কাঁপে। নতুন নতুন অনুভূতিতে মন হারিয়ে যায়। দম বন্ধকর অবস্থা হয়। চিঠিটা বাম হাতে নিয়ে শাড়িটা বুকে চেপে ধরে। বিছানায় গড়িয়ে পড়ে সে। চোখ বন্ধ করে আনমনে অজানা খুশিতে হেসে বলে, এই কেমন পাগলামো তুষার ভাই, দিন দিন এমন কেন হচ্ছ তুমি? আমার এই ছোট্ট মন যে এত বড় বড় আশ্চর্য জিনিস নিতেই পারছে না। মনে হচ্ছে এই বুঝি মরে টরে গেলাম। আর পারছি না তুষার ভাই, পারছি না আর। জান্নাত লাল পাড়ের হলুদ শাড়ি পরে নিজের মতো সেজে গুজে নিল। আয়নায় নিজেকে দেখে নিজেই যেন হাজারবার ক্রাশ খাচ্ছে। ঠোঁট এলিয়ে বিড়বিড়িয়ে বলে, হাই জান্নাত, আজ তো তোকে একদম ফাটাফাটি লাগছে। শত শত আহিল আজ তোকে দেখলে তপ্ত খেয়ে যাবে। এরপর বিছানা থেকে পার্সেল হাতে নিতেই ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোন অন করতেই দেখতে পায় আহিরের মেসেজ। কখন আসবা তুমি? আমি সেই আধা ঘন্টা ধরে তোমার বাসার নিচে ওয়েট করছি। 5 মিনিটের মধ্যেই নিচে আসো ব্যাস। আসছি। মেসেজ সেন্ড করেই আপন মনে নরম সুরে গান গাইতে গাইতে রুম থেকে বের হয় সে। ড্রয়িং রুমে আসতেই নাজমা বেগম পেছন ডেকে বলে, জান্নাত পড়ে মহাবিপদে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের সাথে সে মিথ্যে বলেনি, তবুও খপ করে বলে ফেলে। সব ফ্রেন্ডরা মিলে আজ প্ল্যান করেছি ঘুরতে যাব মা, আর ফটোগ্রাফি করব। নাজমা বেগম চোরা দৃষ্টিতে জান্নাতের পানে তাকিয়ে বলে, একটু পরেই চলে আসবো মা। বোঝোই তো ফটোগ্রাফি করতে কত টাইম লাগবে, বলা যাচ্ছে না। নাজমা বেগম ধমকাতে যাবে তখনই আমিনা বেগম সহ তুষি আর রিমিও আসে। তুষি দেখেই বুঝে ফেলে এখনই বের হবে জান্নাত। আমিনা বেগম প্রশ্ন ছুড়ল জান্নাতকে। শাড়ি পরে কোথায় যাচ্ছিস তুই? আর তানহা আসবে, তুই বের হচ্ছিস? কাকিয়ার কথায় জান্নাত যেন সাহস পেল। মুখে হাসি নিয়ে বলল, একটু পরেই চলে আসবো কাকিয়া, এখন যাচ্ছি, সবাই ওয়েট করছে। এ বলেই আর 1 মিনিটও দেরি না করে হন হন করে বাসা থেকে বের হলো জান্নাত। গেটের সামনে আসতেই দেখতে পেল কিছুটা দূরে গাছের ছায়ার মাঝে আহির রিস্কা নিয়ে বসে আছে আর ফোনে টাইম দেখছে। জান্নাত একগাল হেসে তার দিকে এগিয়ে আহিরের হাত চেপে ধরে। দেরি হওয়ায় আহির একবার জান্নাতের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। সে জানে জান্নাত এখন অনেক কিছু বলে রাগ ভাগাবে। জান্নাত টেনে রিস্কায় উঠিয়ে মাথাটা আহিরের কাঁধে রাখলো। এরপর বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই জান। হয়েছে, আর বলতে হবে না। আজকের এই সুন্দর দিনও তুমি দেরি করলে। এত কিছু ভেবে এসেছিলাম, সব মাটি করে দিলে। আনরোম্যান্টিক একটা। রিস্কা চলছে আপন গতিতে। জান্নাত মাথা তুলে আহিরের পরনের পাঞ্জাবির ওপর থেকেই কাতুকুতু দেওয়া শুরু করলো। আজ যত কিছুই করুক আহির একটা কথাও বলবে না। জান্নাতও নাছরবান্দা, এই চুল টেনে ধরছে আবার চিমটে কাটছে। শেষে আহির সহ্য করতে না পেরে জান্নাতের পিঠ দিয়ে ডান হাত গলিয়ে ওর উন্মুক্ত পেটে হাত চেপে ধরল। কোনো ছেলের থেকে প্রথমবারের মতো এহেন স্পর্শে জান্নাতের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। হৃস্পন্দন দ্রুত থেকে দ্রুত হয়। তড়িৎ গতিতে জান্নাত ওর পানে অসহায় চোখে চেয়ে এক শুকনো ঢোক গিলে বলে, কি করছো? হাত সরাও আহিল, আমার কেমন যেন লাগছে। জান্নাতকে জব্দ করতে পেরে মনে মনে হাসে সে। এরপর আরও কাছে এসে সারামুখে ফু দেয়। কানের কাছে ঠোঁট ছুঁয়ে চুমু খেয়ে বলে, হাত সরাবো না আজ। আমাকে জ্বালাতে এসে এখন নিজেই জ্বলছ। এরকম আগুনের মতো সেজে এসেছো কেন? একদম গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ভুলে যদি আজ কিছু করে বসি, আমাকে দোষ দিতে পারবে না। জান্নাত মনে যায়। চুপচাপ বাম হাত দিয়ে অবরত আহিরের হাত সরাতে গিয়েও ব্যর্থ হয়ে বসে রইল। আহির এবার জান্নাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলে, কি আছে এ ঠোঁটে? দেখলেই মাথায় আগুন ধরে যায়। নিজেকে সামলানো ভীষণ কষ্ট হয়ে যায়। বাজে কথা বলো না আহিল, চলো কোনো এক পার্কে গিয়ে বসি। আগে বলো, আজ যা চাইবো তাই দিবে। জান্নাত ভয়ে ঢোক গেলে অস্পষ্ট স্বরে বলে, আগে শুনবো তারপর। হো হো করে হেসে আহির জান্নাতকে ছেড়ে দেয়। আলতো করে হাত ধরে বলে, সরি, আমাকে তুমি এমন ছেলে মনে করলে। কিছুই চাইবো না, শুধু তোমার ওই ঠোঁটের চুমু খেতে চাই। বিয়ের আগে এসব কিছুই হবে না, যাও এখান থেকে। জান্নাত ওর দুষ্টুমি বুঝতে পেরে ইচ্ছে মতো কয়েকটা কিল বসিয়ে দিল আহিরের বাহুতে। চিবিয়ে চিবিয়ে জবাব দেয়। আহির চারপাশে এক পলক দেখে টুপ করে জান্নাতের গালে চুমু খেয়ে
কানের কাছে ফিসফিসিয়ে বলে, এই যে হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে সব হবে সোনা, শেষে বাচ্চাও হয়ে যাবে। আহিরের ঠোঁট কাটা কথায় জান্নাতের কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না ওর। লজ্জায় রাঙা হয়ে আহিরের বুকে মুখ লুকালো সে। রিস্কায় দুজনে এতটাই কথায় মত্ত ছিল যে পাশ দিয়ে আতিকুর রহমান বাইক নিয়ে যাচ্ছে এটা খেয়ালই করেনি। অনেকটা সময় আতিকুর রহমান তাদের দেখে অফিসে যাওয়ার জন্য তাড়াতাড়ি বাইক স্টার্ট দেয়। আজ বাসায় গিয়ে এর একটা বিহিত করতে হবে। তুষি দুপুরে গোসল করে পরিপাটি হয়ে তুষারের দেওয়া সেই মসলিন শাড়িটা যত্ন নিয়ে পরে নেয়। ঠোঁটে শুধু হালকা লিপস্টিক ব্যবহার করে দুহাত ভর্তি চুড়ি পরে। এরপর রিমিকে ডাকার জন্য বেরিয়ে যায়। রুমে এসে আয়নায় নিজেকে দেখে রিমির উদ্দেশ্যে বলে, রিমি, দেখ তো কেমন লাগছে আমায়। রিমি শুয়ে শুয়ে বই পড়ছিল। তুষিকে দেখে উঠে বসে। নাকের ডগা থেকে চশমাটা ঠিক করতে করতে বলে, সুন্দর। কোথাও যাবি নাকি? আরে না, কার সাথে যাব? এমনি মন চাইলো তাই পড়েছি। এত কয়েকটা সুন্দর করে ছবি তুলে দে তো। ছাদে গিয়ে রিমি একটার পর একটা ছবি তুলে দিল। এরপর তুষি রুমে এসে তুষারের ইনবক্সে এক এক করে সবগুলো ছবি সেন্ড করে শেষে ভাবলো ভিডিও কল করা যাক। তুষার তখন বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ফোন কল আসায় একটু দূরে যায় সে। রিসিভ করতে দেখতে পায় কাঙ্ক্ষিত সেই প্রিয়সীর লজ্জা রাঙা মুখ। তুষার মুচকি হেসে বলে, কিরে, এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছিস? এখনই জামাই বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে? তুষির সব লজ্জা যেন অচিরেই পরিবর্তন হয়ে গেল। ঠোঁট উল্টে জবাব দেয়, এমন ভাব করছো যেন কিচ্ছু জানি না। তোমাকে দেখানোর জন্যই তো ভিডিও কল দিলাম। শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ জঙ্গলিভূত। মানতেই হবে, বোন মানুষের পছন্দ আছে। তুষার অবাক হওয়ার ভঙ্গিতে বলে, এসব কি বলিস তুষু? কে না কে তোকে শাড়ি দিয়েছে, এটা তুই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস? এটা কিন্তু খুবই খারাপ তুষু। তুষারের ছন্দ ছাড়া কথায় মেকি রাগ উঠে যায় তুষির। রাগে চিবিয়ে চিবিয়ে বলে, নাটকের বংশধর, শয়তানের শয়তান। তোমার হাতের লেখা দেখেই আমি বুঝতে পেরেছি এটা বোন মানুষ ছাড়া আর কেউ না। যাক, মাথায় একটু হলেও বুদ্ধি আছে। তোমার থেকে হাজারটা বেশি। তুষার এক দৃষ্টিতে তুষিকে পরখ করে দুষ্টুমির স্বরে বলল। এমন কথায় তুষি হক চুকিয়ে যায়। মাথা নামিয়ে নিজেকে দেখে রেগে বোম হয়ে যায় সে। রাগে ফুসতে ফুসতে টপ করে কল কেটে দেয়। মনে মনে হাজারটা গালি দিয়েই শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। যার জন্য এত কিছু করলো সেই সব সময় বাজে কথা বলে, জঙ্গলি ভূত কোথাকার। চেঞ্জ করে আসতেই দেখতে পাই তুষারের নাম্বার থেকে একটি ছোট্ট মেসেজ। মহারানী এত সুন্দর কেন বলতে পারো? এই চোখ যেন ধাঁধানো সুন্দর। এই যে চোখ ধাঁধানো সুন্দর, বেশিক্ষণ আমি চেয়ে থাকতে পারি না তোমার ওই রূপের দিকে। আমি জ্ঞান হারাই, কথা হারাই, সব যেন তালগোল পাকিয়ে ফেলি। রাগ করে না সুইটার, আমি খুব শীঘ্রই আসছি তোমার ওই লাল টমেটোর মতো গালে লক্ষ্যবার চুমু খেতে। এই যা বাবা, আমার কথা লজ্জা পেলে? তুষির রাগ নিমিষেই উধাও হয়ে যায়। লজ্জায় এবার আসলে গাল দুটো লাল হয়ে ওঠে। প্রাণ ভরে শ্বাস নিয়ে তুষারকে নিয়ে নিজের কল্পনার জগতে পাড়ি জমায় সে। নিজের মতো করে তুষারকে নিয়ে ভাবতে থাকে। রিমি শুয়ে শুয়ে পড়ার সময় মেসেঞ্জারে এক ফেক আইডি থেকে মেসেজ আসে। ফোন তুলতেই দেখতে পায়, পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, আপনি খুব মায়াবী। যখন নাকের ডগা থেকে আলতো হাতে চশমা ঠিক করেন আমি যেন দিক হারাই। মনে হয় সামনে বসে হাজার ক্ষণে শুধু আপনার মুখপানেই তাকিয়ে থাকি। আমাকে ভুলেও খুঁজতে আসবেন না, কখনো আমি নিজ থেকে ধরা না দিলে ধরতে পারবেন না। আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী। এমন অস্বাভাবিক মেসেজ দেখে রিমি দুভ্রো ভীষণ রকম কুঁচকে যায়। চিন্তা করতে থাকলো এটা কে হতে পারে। কোনোভাবেই তেমন কাউকে মনে পড়ল না তার। শেষে জেবাকে মেসেজ করেও আসানোরও কোনো উত্তর পেল না রিমি। এক দীর্ঘশ্বাস ফেলে বই হাতে নিয়ে পড়তে বসলো। আজ যে কী হলো তার, একটি অক্ষরও মনে রাখতে সক্ষম হলো না সে। সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সারাক্ষণ মাথায় ঘুরতে থাকলো এই মেসেজ কে দিতে পারে। তুষারের সব বন্ধুরা ঢাকার এখানে সেখানে ঘুরে সন্ধ্যায় হলে যাওয়ার জন্য রিক্সায় উঠল। রাফসার সাথে জায়সা যাওয়ার জন্য পা বাড়াতেই তার আগেই মিরাজ তড়িঘড়ি করে জায়সাকে রেখে রিক্সায় উঠে পড়ল। রাফসার চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই রিক্সায় কি করিস? নাম বলছি, এর জায়গায় আয় তাড়াতাড়ি।
পঙ্কজ মিরাজের পিঠে ধরম করে একটি খুশি মেরে বলে। জায়সা দাঁত কটমট করে বলল, যত সব, এদের ঢং দেখলে মরে যেতে ইচ্ছে করে। রাফসা, আমি গেলাম, তুই কি করবি করিস। জায়সা গিয়ে অন্য রিস্কায় বসে পড়ল। তুষার দুষ্টু হেসে বলে, বাসর ঘরে 1 মিনিট শান্তিও দিবে না শালা। দেখবি রুমের চিপা চাপাতে আমি আর পঙ্কজ লুকিয়ে আছি। আমাদের যারা তো আজ প্রেম ঠিক মতো করতে পারলি না। যাক, গেলাম আমরা। পঙ্কজ আর তুষার কাঁধে কাঁধ মিলিয়ে রাফসার সাথে সেই রিস্কায় চেপে বসে। মিরাজ রাফসার দিকে তাকাতেই দেখে তার চোখে আগুনের ফুলকে ঝরছে। এক ধাক্কা দিয়ে মিরাজকে দূরে সরিয়ে দেয় রাফসা। ঝাঁঝালো স্বরে বলে, নাম বলছি, এই জায়গায় আয় তাড়াতাড়ি, দূরে থাক বদমাইশ। একটু সায় দিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছিস? মিরাজ ওর কথায় তেমন পাত্তা দিল না। সাহস বাড়িয়ে আজ প্রথমবারের মতো আলতো করে নিজের হাতের ভাঁজে রাফসার হাত রেখে বলল, সবসময় কাট কাট গলায় কথা বলিস কেন? মিষ্টি মিষ্টি কথা বল আজ। তুই হওয়ার সময় কি আন্টি মুখে একটু মধু দিয়েছিল না? রাফসা হাত সরাতে চাইলেও কোনো কাজ হয় না। মিরাজ আরও শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে রাফসা বলে, ফাজলামো পেয়েছিস? হাত ছাড় বলছি। উম, আজ শুধু ভালোবাসা হবে। তুমি আমি মিলে চলে যাব বহুদূর, যেখানে তুমি ছাড়া কেউ থাকবে না। আমি হব তোমার বাগানের মালি আর তুমি হবে আমার ঘরোয়ালি। রাফসা চুপ হয়ে শোনে। দিন দিন এই বলদ যেন অচিরেই চালাক হয়ে যাচ্ছে। হুট করে কেমন কবি হয়ে যায়। আর মনে আজ রাফসা মিরাজের কাঁধে মাথা রাখে। 4-5টা প্রেমিক প্রেমিকার মতো না হলেও শেষ বিকেলটা দুজনে একান্তেই আলাদা একটু সময় কাটায়। সন্ধ্যার পর কলিং বেলের শব্দে আমিনা বেগম রুম থেকে দ্রুত বেরিয়ে দরজা খুলতেই দেখতে পায় তানহা আর রামিম দাঁড়িয়ে আছে। এতদিন পর আমিনা বেগমকে দেখে খুশিতে চোখ দুটি চিকচিক করে তানহার। আবেগ আপ্লুত হয়ে মুহূর্তেই জড়িয়ে ধরে বলে, কেমন আছো মা? আমিনা বেগম নরম হেসে দুজনকে ধরে ভেতরে নিয়ে আসে। মেয়েকে আদর করে থুতনিতে হাত রেখে বলে, ভালো আছি, তোদের আসলে সমস্যা হয়নি তো? রামিম সালাম দিয়ে জবাব দেয়, না আম্মা, কোনো সমস্যা হয়নি, শুধু রাস্তায় অল্প একটু বমি বমি করেছে তানহা। এরপর তানহার দিক চেয়ে তাড়া দেয় রামিম। মায়ের সাথে পরেও কথা বলতে পারবে, আগে যাও ফ্রেশ হও। আমিনা বেগম হাই হাই করে ওঠে। কি বলো বাবা, তানহা তো গাড়িতে কখনো বমি করে না। মলিন মুখে জবাব দেয় তানহা, কেমন গা গুলিয়ে আসছে মা, ভালো লাগছে না, গাড়ির ধোঁয়াতে বমি চলে আসছে। মেয়ের দিকে আর তাকিয়ে থাকতে পারলেন না তিনি। ততক্ষণে বাড়ির সবাই সেখানে উপস্থিত হয়েছে। রামিম সবার সাথে ভাব বিনিময় করে নেয়। তানহার শরীর খানিকটা দুর্বল থাকায় দুজনকে তানহার রুমে নিয়ে যায় আমিনা বেগম। তৎক্ষণাৎ রিমি, তুষি আর জান্নাতও তাদের পিছু পিছু সেখানে উপস্থিত হয়। তুষি খুশিতে বাকবাকুম হয়ে তাদের উদ্দেশ্যে বলে, ভাইয়া কেমন আছো? আপু এতদিন পর আসলি কেন? জানিস কত মিস করেছি। তানহা বোরখা খুলে গায়ে ওড়না পরতে পরতে উত্তর দেয়, আমার সাথে চাপাবাজি কম কর, কেমন মিস করেছিস তা তো বুঝতেই পারছি। একবার ফোন দিয়ে খুঁজ তো নিসনি, আবার বড় বড় কথা। রিমিও তানহার সাথে তাল মিলিয়ে বলে, ঠিক বলেছো আপু, পড়তেও বসে না, ফোনে ঠিকমতো কথাও বলে না। জানো না আপু, কাকিয়া যে কত বকুনি দেয়, তবুও ওর ঘাড়ে রগ সোজা হয় না। এই চুপ কর তুই। আমি পড়তে বসি না এমন মিথ্যা কথা কিভাবে বলতে পারলি তুই? তুষি রিমির দিকে তেড়ে গেল। রামিম হেসে বাথরুমে ফ্রেশ হতে চলে যায়। তানহার মাথা ধরেছে ভীষণ, তাই আর কোনো কথা বাড়ালো না। তিন বোনের সাথে হালকা কথা বলেই শুয়ে একটা লম্বা ঘুম দেওয়ার জন্য প্রস্তুতি নিল। আমিনা বেগম রুমে নাস্তা নিয়ে এসে দেখে রামিমের সাথে তুষি আর রিমি আড্ডা দিচ্ছে। তানহার দিকে তাকাতেই দেখতে পায় চোখের নিচটায় কালচে রং ধারণ করেছে। মায়ের বুকের ভেতরটা কেমন জীর্ণ, রোগাক্রান্ত মুখের দিকে অপলক নয়নে চেয়ে হু হু করে ওঠে। এতটা পথ জার্নি করে আসায় দুজনকে একা রেখে তুষি আর রিমিকে নিয়ে চলে যায়। সবাই চলে গেছে। রামিম দরজার ছিটকিনি লাগিয়ে আস্তে ধীরে বিছানায় উঠে বসে। এরপর পেছন থেকে তানহাকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? খুব বেশি খারাপ লাগছে? তানহা একটু নড়ে চড়ে ওঠে। রামিমের দিকে ঘুরে জবাব দেয়, আমার ভালো লাগছে না, মাথা ভীষণ ব্যথা করছে, কেমন বমি বমি ভাব। রামিম শুয়ে তানহাকে বুকে আগলে নেয়, ঠোঁটে গাঢ় চুম্বন করে শোধায়। লম্বা ঘুম দাও, ঠিক হয়ে যাবে। রামিমের অল্পখানি ছোঁয়া পেয়ে বুকে আদরে বিড়াল ছানার মতো লেপটে যায়। কণ্ঠ নরম করে জবাব দেয়। শক্ত করে জড়িয়ে ধরে তানহার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সময়
রামিমের কিছু একটা মনে পড়ে যায়। মস্তিষ্কে ভাবনাটি হানা দিতে সে চমকে তানহার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। তড়িৎ গতিতে তানহার মলিন মুখের পানে তাকিয়ে ভাবতে থাকে, সে যা ভাবছে তা যদি সত্যি হয় তবে এর থেকে শ্রেষ্ঠ অনুভূতি একজন স্বামীর কাছে আর কিছু হবে না। উত্তেজনায় শরীরের রন্ধে রন্ধে শিহরিত হয়। তানহার গালে হালকা চাপড় মেরে বলে, এই তানহা, শোনো না, তোমার পিরিয়ড লাস্ট কবে হয়েছিল? ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিয়ে চট করে তাকায় সে। দেখে রামিমের ঠোঁট প্রাণ ভরা তৃপ্তিকর হাসি। তানহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? অজানা এক খুশিতে রামিম ওর সারা মুখে এলোপাথারি চুমু খায়। মাথা নিচু করে পেটে চুমু খেতে কেঁপে ওঠে তানহা। দুহাত দিয়ে রামিমের চুলে আলতো খামচে ধরে। রামিম ঠোঁট ছুঁয়ে বলে, দোয়া করো এটা যেন আসলে সত্যি হয়। তবে আমার থেকে খুশি এই পৃথিবীতে আর কেউ হবে না। আমার একটি অংশ, একটি চিহ্ন তোমার মাঝে বাস করবে। সে আসবে আমাদের ছোট্ট সংসারটা পরিপূর্ণ করতে। তোমাকে অনেক ভালোবাসি তানহা, অনেক। তানহা সিক্ত নয়নে রামিমের পাগলামি দেখে। মা হওয়ার অনুভূতিতে কেমন অন্যরকম লাগে। গায়ের সমস্ত লোমকূপ শিরশির করে ওঠে। সুরসুর করে দু পায়ের তালুক। তানহা আর ভাবতেই পারল না। রামিমের গলায় মুখ গুজে বলে, অবশ্যই আনবো, এবার ঘুমাও। আজ আমি কত যে খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না তানহা, একটুও পারবো না। এই জন্য এক ভয়ঙ্কর অনুভূতি। তানহা চুপটি করে রামিমের সাথে মিশে থাকে। অজানা শিহরণ সারা শরীরে বয়ে চলেছে। রামিমকে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট ছোঁয়ায় বুকে। এখনও তানহার স্পর্শে বেসামাল হয়ে যায় সে। এবারও যেন তাই হলো। কোনোভাবেই সামলাতে পারল না রামিম। নিজের উত্তপ্ত ঠোঁট জোড়া দিয়ে তানহার নরম উষ্ণ ঠোঁট দুটি চেপে ধরল। রামিমের এক এক ছোঁয়ায় তানহা সুখ খুঁজে পায়। মনে হয় সবসময় এভাবেই তার সংস্পর্শে থাকুক, ভালোবেসে অতল গহীনে ডুবিয়ে রাখুক। এক পর্যায়ে রাতের দংশনে রক্ত বের হলে ছেড়ে দেয় রামিম। উত্তেজনায় ঠোঁট ছেড়ে ধীরে ধীরে তানহার গলায় মুখ গুজে দাঁত ডাবিয়ে দিল। তার সারা শরীর কেঁপে ওঠে। তানহা ব্যথায় কুকিয়ে উঠলেও ভালোবাসার পরশে সেও রামিমের চুল খামছে ধরে। শ্বাস প্রশ্বাস হয়ে যায় ভীষণ এলোমেলো। নিঃশ্বাস ভারী হওয়ায় ক্রমশ তানহার বক্ষে নরম দুটি অংশ ঘন ঘন ওঠানামা করছে। রামিম নিজের মধ্যে নেই এটা বেশ বুঝতে পারে তানহা। একবার ভাবছে বাধা দেবে, তবুও তানহার মঞ্চে বড্ড বেহায়া। সেও চাইছে আরও গভীরভাবে ভালোবাসুক রামিম। এক পর্যায়ে তানহা হালকা ঢোক গিলে তৃষ্ণার্ত গলা ভিজিয়ে কেঁপে ওঠা কণ্ঠে বলে। তানহার কথায় রামিম হুঁশ ফিরে পায়। তবুও এই মুহূর্তে কন্ট্রোল করা সহজ ব্যাপার নয়। সারা শরীরে যেন কারেন্টের শক লেগেছে। তানহার বুক থেকে মাথা তুলে বালিশে মাথা রাখে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে কয়েক মিনিট পর নিজেকে স্বাভাবিক করে বলে, পাশে এমন বউ থাকলে কেউ কন্ট্রোল করতে পারে না, জানে মন। তানহা যেন একটু লজ্জা পেল। অন্য পাশ হয়ে ঘুরে চোখ খিচে বন্ধ করে রাখল। রামিম বাম হাত দিয়ে তানহাকে পেছন থেকে মোলায়েম হাতে জড়িয়ে দুজনেই অতঃপর গভীর ঘুমে মত্ত হয়। রাত 8টার পর আতিকুর রহমান বাসায় ফিরে। সারা মুখ জুড়ে কোনো হাসির ছিটে ফোটাও নেই। আছে শুধু গম্ভীর থমথমে ভাব। রুমে এসে হাতের ঘড়ি শব্দ করে রাখলেন। পরনের শার্টটা গরমে ঘেমে নিয়ে একাকার। এমন অস্বাভাবিক আচরণে আমিনা বেগম কয়েক সেকেন্ড আতিকুর রহমানকে পরখ করলেন। মুখে উল্টে প্রশ্ন ছুড়ল, যে কিছু নিয়ে কি ঝামেলা হচ্ছে? আপনার মুখ এমন মলিন কেন? আতিকুর রহমান কোনো জবাব দিলেন না। চুপচাপ পরনের কাপড় সব চেঞ্জ করে লুঙ্গি আর ফতুয়া গায়ে দিয়ে তিরিক্ষি মেজাজে বলল, হ্যাঁ চলুন, আপনার জন্যই তো আমরা সবাই অপেক্ষা করছিলাম। তানহার শরীর তেমন ভালো না, আসুন ফ্রেশ হয়ে। তড়িঘড়ি করে আমিনা বেগম জবাব দিলেন। খাবার টেবিলে যাওয়ার জন্য রুমের বাইরে পা বাড়াতে আতিকুর রহমানের গম্ভীর স্বর ভেসে আসলো। কিঞ্চিত মুহূর্তে সময় নিয়ে ভেবে আমিনা বেগম দ্রুত উত্তর দেয়, ঠিক আছে, যাচ্ছি আমি, ডাকছি সবাইকে। আমিনা বেগমের তারাই সবাই ছটফট ডাইনিং টেবিলে বসে পড়ল। বাড়ির সকলের মধ্যে কেউই বুঝতে পারছে না আজ এইভাবে আতিকুর রহমান কেনই না উপস্থিত থাকতে বললেন। প্রায় 5 মিনিট পরে তিনি নিজের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে বসলেন। চোরা দৃষ্টিতে জান্নাতের মুখ পরখ করে রামিমের উদ্দেশ্যে বললেন। একগাল হেসে রামিম সালাম দিয়ে উত্তর দেয়, জি বাবা, সন্ধ্যার পরে এসেছি। বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো। বড় আব্বুর মুখে নিজের নামে এমন কথা শোনার জন্য কোশমিন কালেও প্রস্তুত ছিল না। রীতিমতো চমকালো, ভরকে গেল জান্নাত। চোরের মতো ধরা পড়া অপরাধী ন্যায় হাত দিয়ে নখ করতে থাকে।
এভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে প্রেম করে যে একদিন ধরা পড়ে যাবে এটা জান্নাত ভেবেই দেখেনি। ভয়ে হাত পা জুড়ে হিম শীতল ভাব বিরাজ করছে, মুখে কোনো রা নেই।